নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে রাহুলের ন্যায় যাত্রা বাংলায় ঢোকার মুখে, এবং সেই বাংলায় ঢোকার মুখে রাহুল গান্ধী তার জোট বার্তা স্পষ্ট। বামেদের ঈষৎ উদ্বেগ বাড়িয়ে রাহুল গান্ধীর বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দারুণ সম্পর্ক। দু দলেরই কেউ কেউ বিভিন্ন কথা বলছেন, কিন্তু তাতে সমঝোতায় সমস্যা হওয়ার কথা নয়, এমনটাই মনে করছেন রাহুল গান্ধী। আর যেদিন রাহুল গান্ধী একথা বলছেন, সেদিন বীরভূমের যে দলীয় বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টা আসনেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। আর এরই মধ্যে আমরা দেখলাম যে সুদূর তিহারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু বীরভূম জেলা তৃণমূল সেই কেশময় যে নতুন কোর কমিটি হয়েছে, সেখানে কাজল শেখ নেই। কাজল শেখকে ভর্ৎসনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওই কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠ নেতাদেরই বারবারন্ত। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। কিছুক্ষণের মধ্যে তৃণমূলের পক্ষ থেকে যোগ দেবেন তন্ময় ঘোষ। তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। আর অধীর রঞ্জন চৌধুরী, যাকে সবসময় মোটামুটিভাবে একটা তৃণমূল কংগ্রেস বিরোধী করা অবস্থান এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী করা অবস্থান, যাকে চরম মমতা বিরোধী হিসেবেই ধরা হয়ে থাকে, দেখা হয়ে থাকে, তিনি কি বলছেন রাহুল গান্ধীর এই বার্তার পর শোনাবো। রাহুল গান্ধী যখন বলেছে তখন তাই হবে। রাহুল গান্ধী ভালো ব্যাখ্যা দিতে হবে। রাহুল গান্ধী জানি না কোন পরিপ্রেক্ষিতে কি বলেছে, নিশ্চয়ই তিনি ভেবে চিন্তে বলেছেন কথা। অধীর রঞ্জন চৌধুরী এক্স্যাক্টলি কি বলতে চাইলেন সেটার নিশ্চয়ই এক একজন এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করবেন, কিন্তু আজকে শতরূপ খুব খুশি হবে, কারণ আমি শতরূপকে দিয়ে সেটা শুরু করছি। শতরূপ বুকে কি চিনচিন শুরু হয়ে গেছে? না, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাহুল গান্ধী কি বলেছেন তাই সে ব্যাপারে অধীর চৌধুরী কোনো মন্তব্য করছেন না, বলছেন ওনার কথার ব্যাখ্যা উনি দিতে পারবেন। আমার কি ঠেকা পড়েছে আমি তাই নিয়ে ব্যাখ্যা দিতে যাবো? সীতারাম ইয়েচুরি কিছু বললেও ব্যাখ্যা আমি দেবো, রাহুল গান্ধী কিছু বললেও ব্যাখ্যা আমি দেবো, এরপর তুমি কিছু বললে তার ব্যাখ্যাও আমি দেবো। স্পষ্ট, যিনি বার্তা দিয়েছেন, যাকে বার্তা দিন, তাদের মধ্যেকার ব্যাপার, সেখানে আমার কি করার আছে? আমি দুটো কথা বলি প্রবীর, দেখো তুমি একটা কথাই বলি, তুমি যেটা বলার সময় একটা কথা বললে যে বামেদের উদ্বেগ বাড়িয়ে। রাহুল গান্ধী আজকে বলেছেন যে তৃণমূলের সাথে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্ক খারাপ নয়, ভালো। এটা শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ভালো বলেছেন, স্বাভাবিক, তো ভালো হতেই পারেন, ওনার ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো, এটা শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। পার্টিগতভাবে ভালো। আরে বাবা, ঠিক আছে, আর তিনবার ভালো বললাম, খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। এবার বলি পরের কথাটা, এটা জেনে আমরা খুশি হয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের ব্যক্তিগত বা পার্টিগত সম্পর্ক একেবারেই ভালো না, এবং এ জীবনে আর ওটা ভালো করার ইচ্ছাও আমাদের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়েরও খুব সম্ভবত নেই। সুতরাং ওনার সম্পর্ক ভালো আছে, ভালো কথা। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ইন্ডিয়া জোটের বৈঠকে বলেছেন যে মল্লিকার্জুন খার্গেকে জোটের মুখ হিসেবে ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক, আমার মনে হয় রাহুল গান্ধী সেই দাবিটা মেনে নিলে সম্পর্ক আরও ভালো হবে। সুতরাং সে তো ওনার ব্যাপার। আর কথাটা হচ্ছে কি, যে তুমি একটা কথা বললে বলার সময় যে আমাদের উদ্বেগ বাড়িয়ে, দেখো গতকাল আমি যার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, গত পঞ্চায়েত ভোটেও আমি যার বিরুদ্ধে গিয়ে প্রচার করে এসেছি, লোকসভা ভোটের ওই একই জায়গায় মঞ্চ বেঁধে যদি আমাকে তার পক্ষে প্রচার করতে হতো তাহলে আমার উদ্বেগ বাড়তো। কিন্তু আমি এটুকু বলতে পারি, সিপিআইএম পঞ্চায়েত ভোটে যে পাড়ায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলে এসেছি, লোকসভা ভোটের সেই পাড়ায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধেই আমরা বলবো। আমার তো উদ্বেগের কোনো ব্যাপার নেই। না, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে, যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে, আমি আবারও বলছি যে যখন রাহুল গান্ধী কথা বলছেন তখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ৪২ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিচ্ছেন। কাজে কি হবে এটা এখনো কেউ জানে না, কিন্তু এটা তো অবধারিত তোমাদের অবস্থান থেকে যে যদি সত্যি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট সেটা মেটেরিয়ালাইজ করে, তাহলে বামেরা কিছুটা একলা হয়ে যাবে। না, একলা হয়ে যাবো এটা ঘটনা। দেখো প্রশ্নটা হচ্ছে যে রাহুল গান্ধী গত বছর, তোমার মনে থাকবে, তোমরা ওই নিয়ে স্টোরি করেছিলাম, আমি আস্তে আস্তে দেখছিলাম কংগ্রেসের কাগজ কার্যত ন্যাশনাল হেরাল্ড, আমি মানে নামটা আমি এই কারণে করলাম, ওটা ঘোষিতভাবে কংগ্রেসেরই কাগজ বলে, আমি ওখানে দেখছিলাম এখনও সেই রিপোর্ট রয়েছে। গত বছর ২৭শে ফেব্রুয়ারি উনি মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আরএসএসের কথায় চলা একটা দল, আরএসএসের অফশুট। এখন তারপরে যদি তার সঙ্গে সম্পর্ক ভালো রেখে তাকে
তার সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে হয়, বিজেপি বা কী দোষ করলো? বিজেপির সঙ্গে তাহলে জোট নিয়ে আলোচনা করা যায়। এটা আমাদের পার্টির জায়গা থেকে আমাদের বক্তব্য। দেখো, আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, সিপিআইএম আমরা চাই বা বামফ্রন্ট আমরা চাই তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে যতগুলো গণতান্ত্রিক দল রয়েছে, সেই নকশালপন্থী সংগঠন হতে পারে, সে কংগ্রেস হতে পারে, অন্য যারা আছে, প্রত্যেকের সঙ্গে ঐক্যবদ্ধ লড়াই আমরা থাকতে চাই। তারপরে কেউ যদি মনে করেছেন যে তারা আমাদের সঙ্গে থাকার বদলে কংগ্রেসের সাথে কি, বিজেপির সাথে কি, অন্য কারোর সাথে কি, তৃণমূলের সাথে গিয়ে ভালো থাকবেন, কিন্তু তার উত্তর আমি কোত্থেকে দেবো? অভিষেক অধীরদাকেও কিন্তু খুব স্বতঃস্ফূর্ত, খুব খুশি এরকম লাগলো না? আচ্ছা, আমার মনে হয় মাত্র হাসি মুখে এখানে তন্ময়ের, অভিষেককেও খুব স্বতঃস্ফূর্ত, খুব খুশি লাগছে না এখানে, একমাত্র হাসি মুখে তন্ময়ের। না এখানে মানে আলটিমেটলি পুরো বক্তব্যটাতে রাহুল গান্ধী যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা খুব ইন্টারেস্টিং, যে জোট নিয়ে আলোচনা করার জন্য, মানে আজকে যে আপনি সাক্ষাৎকারটা নিচ্ছেন সেটা জোট নিয়ে আলোচনা করার জন্য সঠিক আলোচনার জায়গা নয়। আমাদের সঙ্গে ভাবধারাগত সমস্যা আছে এটসেট্রা এটসেট্রা, এবং আমাদের ডেজিগনেটেড লোক আছে, তারা জোট নিয়ে আলোচনা করছে এবং জোটের মতো হবে। এবং তারপরে যে ইন্টারেস্টিং বক্তব্যটা উনি দিয়েছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে একটা ভালো সম্পর্ক আছে এবং দলীয়গতভাবে একটা সুসম্পর্ক আছে। আমার মনে হয় এইটাই উনি বক্তব্য দিয়েছেন। যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, আসামে ঠিক যেভাবে রাহুল গান্ধীর কনভয় আক্রান্ত হয়েছে, আমাদের কুচবিহার, আমাদের আলিপুরদুয়ারে আজকে আমাদের ফ্লেক্স ছেঁড়া হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা কভার করেছে। এবার এখানে দাঁড়িয়ে আমি নিশ্চিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে জোট হয়ে গেছে, আসন সমঝোতা হয়ে গেছে, এটা সত্যি হলে মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে তাকে রেডি থাকতে বলতেন না। সবাই সবার মতো করে নিজেদের আরমারিটাকে শক্ত রাখছে। লেটস বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। এখনও আসন সমঝোতা নিয়ে 300টা আসন, 350 আসনে কে কোথায় লড়বে এটা ফাইনালাইজ হয়নি। আবার এটাও ঠিক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, বাংলায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম বাংলার কংগ্রেস কর্মী আমরা চাই না শাসকের সঙ্গে জোট হোক, শাসকের সঙ্গে বিরোধীদের জোট হওয়া উচিত। আমি এখানে তন্ময়ের কাছে আসবো, যে তন্ময়, যখন রাহুল গান্ধী এই বার্তা দিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে আজকে বীরভূমের যে দলীয় বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে প্রস্তুতির বার্তা দিয়েছেন। শতরূপ যেটা বলছিল যে খার্গেজিকে পিএম ক্যান্ডিডেট, আমার যদ্দূর মনে পড়ে খার্গেজিকে পিএম ক্যান্ডিডেট করার কোনো প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়া হয়নি। বলা হয়েছে যে উনি সিনিয়র মোস্ট লিডার, সঙ্গে দলিত ব্যাকগ্রাউন্ড আছে, এত দিনের সংসদীয় অভিজ্ঞতা আছে, তাকে এখানে সমস্ত জোটের চেয়ারপারসন বা কনভেনার টাইপের কিছু একটা করা হোক। তো প্রধানমন্ত্রীর মুখ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন যে লড়াইটা গুরুত্বপূর্ণ, বিজেপিকে হারানোটা গুরুত্বপূর্ণ, এই লড়াইটা দেশের মানুষের সঙ্গে বিজেপির লড়াই, সুতরাং সেখানে আগে লড়াই হোক, বিজেপিকে হারানো হোক, তারপর প্রধানমন্ত্রী পদপ্রার্থী তখন করা যাবে। আমি খালি একটা তথ্য ঠিক করে দিচ্ছি, ইন্ডিয়া জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খার্গে এমনিতেই আছেন, উনিই চেয়ারপারসন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রপোজ করার কোনো ব্যাপার নেই। সমস্ত মিডিয়াতে এবং জি 24 ঘন্টা সহ সবাই জানে এটা। মাঝখানে বলিনি, হ্যাঁ আমিও তাহলে প্রস্তাব করলাম যে ভারত স্বাধীন হয়ে যাক, স্বাধীনতার এত বছর 75-76 বছর পরে। এগুলো তো প্রেসিডেন্ট হয়ে আছে, তাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব, উনি এবং কেজরিওয়াল, আমরা কাগজে যা পড়েছি, আমিও তো ইন্ডিয়া জোটের বৈঠকে আমার মতোই। কিন্তু যদি ওনার আমার তাই নিয়েও কোনো বক্তব্য, উনি প্রস্তাব করতেই পারেন। রাহুল গান্ধী যেহেতু বলেছেন ওনার সাথে সম্পর্ক ভালো, মনে হয় যে ওনার প্রস্তাব মেনে নিলে সম্পর্ক আরো ভালো হবে। যখন এই সমস্ত কিছু চলছে, রাহুল গান্ধীর এই বার্তা, আমি বলছি যে লোকগুলো একত্রিত হয়েছে তাদের নীতি বিসর্জন দিয়ে, তাদের কোনো নিয়মের ধার ধারে না, একটা কোন রকমে তাদের ক্ষমতা দখল। রাষ্ট্রের মানুষ কি এইটুকু বোঝে না যে কি কেন এদের জোট হলো? এরা বসে এখানে বসে খামচাখামচি মারামারি করছেন, এরা ওখানে ভোট দিতে কি করবেন? ভোট জেতার পরে পার্লামেন্টে গিয়ে রাষ্ট্রকে, মানুষকে কি উপহার দেবেন? আমি একটা কথা বলি, এর আগে অর্চনাদি বলার সময় প্রশ্ন করেছিলেন, এবং এটা নতুন কথা কিছু না যে আমরা স্টেবল গভর্নমেন্ট দিতে পারি। ওরা প্রথমবার এমন স্টেবল গভর্নমেন্ট দিয়েছিল 13 দিন, তারপরে আবার 13 মাসের স্টেবিলিটি দিয়েছিল। না, এটা তো উনি বলেছেন, আমি তার উত্তর দিচ্ছি। উনি তো পয়েন্টটা সেট করেছেন। উনি প্রশ্ন করেছেন যে যদি বিরোধী জোট সরকারে আসে আমরা কি উপহার দিতে পারি মানুষকে। আপনাদের স্টেবল গভর্নমেন্ট গঙ্গা দিয়ে ভাসমান লাশ দিয়েছে, আর 125 টাকার পেট্রোল দিয়েছে, 110 টাকার ডিজেল দিয়েছে। আর আমাদের আনস্টেবল জোট সরকার যখন বামপন্থীরা কংগ্রেসের সমর্থন করেছিল, আমরা এই দেশকে রাইট টু এডুকেশন দিয়েছি, আমরা রাইট টু ইনফরমেশন দিয়েছি, আমরা সার্বজনীন গণবন্টন ব্যবস্থা, রেশন ব্যবস্থা দিয়েছি। আজও যে মানুষ আপনাদের এই
এই যোজনা ওই যোজনার নামে আজও যে মানুষ চাল ডালটা পাচ্ছেন তিনি পাচ্ছেন অন্তর্জাল ইউপিএ সরকারের জন্য পাচ্ছেন। আজকে আমাদের এই সরকার আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল, আমাদের সরকার প্রথম উইমেন্স রিজার্ভেশন বিল নিয়ে আমি আসবো একটা ছোট্ট বিরতি, আমাদের ছোট্ট একটা বিরতির পর ফিরবো, কারণ 1.5 বছরেরও বেশি সময় ধরে অনুব্রত মণ্ডল তিনি জেলে রয়েছেন। সেই অনুব্রতময়ই এবার বীরভূমের তৃণমূল। তন্ময়ের কাছে শুরুতে আসি। তন্ময়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা তোমরা বলে থাকো, আর এবার দেখা যাচ্ছে যে 1.5 বছর পরও, গ্রেফতারের 1.5 বছর পরও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যারা তারাই জায়গা পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে যদি অনুব্রত ফিরে আসে তাহলে অনুব্রত তার জায়গা ফিরে পাবে, এবং যে অনুব্রতর যে সাংগঠনিক বিন্যাস ছিল সেখানে যাতে কোনো রকম কোনো ছায়া না আসে সে সম্পর্কে সতর্ক করেছেন। এবং ইন্টারেস্টিংলি এমন একটা মিটিংয়ে, যে মিটিংটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত, উল্লেখযোগ্য অনুপস্থিত। দেখো, সবগুলো বিষয় একসঙ্গে গুড়িয়ে ফেললাম। এক, দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স বলা হয়েছে সেই পজিশন দল এখনো বহাল রাখছে, কিন্তু মাথায় রাখতে হবে 1.5 বছর প্রায় হয়ে গেল, এখনো অবধি চার্জশিট দিতে পারেনি। অর্থাৎ তিনি আদৌ দোষী কি দোষী না সেটা আগে প্রমাণিত হোক। নেত্রী বলেছেন যে তার সংগঠনের অবদান প্রচুর, নিশ্চিতভাবে তার সাংগঠনিক দক্ষতা আমরা আগেও দেখেছি, দলের পক্ষ থেকে তার দলের প্রতি অবদানও প্রচুর এবং সাংগঠনিক দক্ষতাও অনেক বেশি। এখন সেখানে তার লোক বলে কাউকে জায়গা দেওয়া হয়েছে এটা ঠিক নয়। যারা যারা দলকে আগামী লোকসভা নির্বাচনে জিতিয়ে নিয়ে আসতে পারবেন সেই লোকগুলোকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন, সেটা নেত্রী নিজেই বলেছেন যে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আরও অনেক কাজ থাকে দলের, বিভিন্ন কাজে শুধুমাত্র বীরভূম বা একটা ডিস্ট্রিক্ট দেখা বিষয় নয়, একটা সার্বিকভাবে তিনি যেহেতু সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের, তার গুরুত্ব অনেক এবং সেই জন্যই তিনি ব্যস্ত ছিলেন, তাই আজকের মিটিং আসতে পারেননি। আগের মিটিংয়ে ছিলেন, তো পশ্চিম মেদিনীপুরের মিটিংয়ে ছিলেন, মুর্শিদাবাদের মিটিংয়ে ছিলেন। থাকলেন না, হ্যাঁ, বীরভূমের মিটিংটা আজকে থাকলেন, আবার দেখবে আগের যে মিটিং হবে হয়তো সেটাতে দেখতে পাবে। আজকে ব্যস্ত ছিলেন, হতেই পারে ব্যস্ত ছিলেন, এটা হতেই পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থাকেন, ওনার অনেক কাজ আছে, উনি থাকতে পারেনি। মমতা ব্যানার্জি যেহেতু কোনো কাজ নেই তাই উনি মিটিংয়ে ছিলেন, এটা হতেই পারে। আমি দুটো কথা বলি খালি মৌপিয়াদি। প্রথম কথা হচ্ছে এটা একটা অন্য দলের ব্যাপার, এখানে কে সাংগঠনিকভাবে কী দায়িত্ব পাবে না পাবে আমাদের তো ব্যাপার নেই, কিন্তু খালি ভেবে দেখার জন্য বলছি। প্রথম কথা হচ্ছে এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেসের কাছে সত্যি কোনো চয়েস নেই। কী করবে বলুন, অনুব্রতর লোকেদেরকে সরিয়ে দিয়ে যাদেরকে আনবে তারাও তো চোর। এই যে তুমি যে প্রশ্নটা করছো যে জিরো টলারেন্স দুর্নীতির প্রশ্নে, যদি আমার 5টা দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে 10টা দুর্নীতিগ্রস্ত নয় এমন মানুষ থাকে তাহলে আমি চোরেদেরকে সরিয়ে সৎদেরকে আনতে পারি। আমার ডানদিক বাদিক দুদিকেই যদি চোরেরাই বসে থাকে, যাকেই সরাই যাকেই জানি না করে সেটা চোরই হবে। এই গেল এক। আর দ্বিতীয় কথা আমি বলছি মফিল, দেখো এটা আমরা সবাই জানি এবং এইটা আমরা বহুদিন ধরে বলে আসছি। সবচেয়ে খারাপভাবে আমাদের সামনে আসলো বকটুয়ের ঘটনায়। বীরভূম এবং তার আশপাশে বর্ধমান বা লাগোয়া কিছু অঞ্চলকে নিয়ে ওখানে যে কয়েকশো কোটি টাকার যে একটা সাম্রাজ্য তৈরি হয়েছে বেআইনি টাকার, 40টার ওপর টোল প্লাজা চলছে খালি একটা জেলায়। ডিএম এসপি কারোর কাছে কোনো লিখিত কোনো রিপোর্ট নেই, বিনা টেন্ডারে বিনা কোনো কিছুতে অনুব্রতর নামে টোল চলছে। কোটি কোটি টাকার ডিসিআর, বালি চুরি, গরু পাচার, এই যে কয়েকশো কোটি টাকা প্রত্যেক দিন ওখান থেকে তৃণমূল তোলে, এটা কিন্তু একটা সিস্টেম। সিস্টেমের মাথায় হয়তো ছিল অনুব্রত মণ্ডল, কিন্তু অনুব্রত তৈরি করে যাওয়া এই সিস্টেমের জোরে তৃণমূল পশ্চিমবাংলায় রাজনীতি করছে। অতএব প্রশ্নটা এখানে অনুব্রতর লোকেদেরকে সরানোর প্রশ্ন না। যদি আমি ওই সিস্টেমটাকে ডিসরাপ্ট করি তাহলে কালকে আমি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করবে কোন টাকার জোরে, কোন বেআইনি টাকার জোরে, যে টাকার জোরে এরা আজকে টিকে আছে। ওই টাকা দিয়ে ওরা গুন্ডা কেনে, ওই টাকা দিয়ে বেআইনি অস্ত্র কেনে, ওই টাকা দিয়ে পুলিশ কেনে, ওই টাকা দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে কেনে। রাজনৈতিক দল মানুষ দিয়ে তৈরি হয়। অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের মানুষ থাকেন। আসলে বীরভূম বা বোলপুরের রাজনীতি নিয়ে যখন আলোচনা হয় তখন বারবারই যে বক্তব্যটা মনে পড়ে যে আমি কাউকেই সত্যি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু অনুব্রত মণ্ডল, কাজল শেখ, সোমনাথ চ্যাটার্জি একসঙ্গে নামগুলো বলতে গিয়ে কুইজের প্রশ্ন করা যায় না, এদের মধ্যে মিল কোথায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে সরাসরিভাবে তাকালে এবং অনেক ক্ষেত্রে ভারতবর্ষের রাজনীতির দিকেও যে নামগুলো আমরা আগে জানতাম বিভিন্ন রাজনৈতিক দলে, সেটা লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে, হিরেন মুখার্জি থেকে শুরু করে, জওহরলাল নেহেরু থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা এবং ভারতেরও রাজনীতিতে আজকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা গণতন্ত্রটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কতটা আমাদের সামনে একটা রাস্তা দেখাচ্ছেন, এই প্রশ্নটা বারবার আসবে। সেই কারণেই প্রশ্ন আসছে যে তৃণমূল কংগ্রেসের হয়ে কে ভালো ভোট করতে পারবে। এবং এটা তো আজকে শুধু তৃণমূল কংগ্রেসের প্রশ্ন নয়, বামপন্থী রাজত্বেরও শেষের দিকে এই ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় ত্রিপুরাতেও বিজেপি ক্ষমতায় এই জিনিস দেখিয়েছে। কংগ্রেস 72 থেকে 77-এর নির্বাচন করেছে।
ফলে ভোটে জেতাটাই যদি গণতন্ত্রের মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে প্রতিটি রাজনৈতিক দল কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলদের সোমনাথ চ্যাটার্জির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে, এবং তাতে কোনো দোষ নেই, কারণ তারা বেশি ভোট জোগাড় করে দিতে পারবেন। আমি শুভময়দার কথাগুলো শুনলাম, এবং শুভময়দা যে কথাগুলো বলেছেন আমি যে সব উড়িয়ে দিচ্ছি বা ওনার সব সমালোচনাকে অন্যায্য বলছি তা নয়, ওনার সমালোচনার মধ্যে অনেক সত্যতাও আছে। কিন্তু আমি শুভময়দাকে অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা মনে করি, আপনি যদি সোমনাথ চ্যাটার্জির কথাটা বললেন, সিপিআইএম কিন্তু আলটিমেটলি সোমনাথ চট্টোপাধ্যায়, রামচন্দ্র ডোমদেরকেই সামনে এনেছিলেন। সিপিআইএমের কিন্তু কোনো কাজল শেখ বা অনুব্রত ছিল না বীরভূম। আমি এই কারণে কথাটা বলছি শুভময়দা, ভেবে দেখবেন। পলিটিক্যাল ভায়োলেন্স, হ্যাঁ ঠিক কথা, 7-এর দশকেও ছিল, বীরভূমে ছিল না, আবার তপন শুকুর ছিল, আমি বলছি পলিটিক্যাল ভায়োলেন্স, আমি বলিনি এবার পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবাংলায় ঠিক কথা 7-এর দশকেও দেখেছে কংগ্রেস সরকারের আমলে, বামফ্রন্ট সরকারের আমলেও দেখেছে। তপন শুকুর, মজিদ মাস্টার, আরো 2-3টে নাম সময় পেলে বলতেই পারো তোমরা। এইটা ঘটনা কি তপন শুকুর, মজিদ মাস্টার কি কংগ্রেস আমলে সিদ্ধার্থ রায়, কারোর বিরুদ্ধে 1 নয়া পয়সা দুর্নীতির কোনো অভিযোগ কোনোদিন ছিল না। আজকে আমরা কথা বলছি এখানে কয়েকটা জায়গাকে নিয়ে, কিছু জায়গাকে কাজে লাগিয়ে বেআইনি বালি খাদান থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার চুরির সম্পত্তি তৈরি করার জন্য ভায়োলেন্স। আজকে একটা বুথে ভোট দেবে, প্রার্থী হবে, তাই নিয়ে ভায়োলেন্সটাকে আমি ছোট করছি না, কোনো সুস্থ দেশে সেটা হওয়া উচিত নয়, এবং যদি বামফ্রন্ট আমলে একটা ঘটনাও ঘটে থাকে তার জন্য আমরা লজ্জিত। কিন্তু এইটা ঘটনা যে আমি লোককে খুন করছি, আমি আপনার মাঝখানে কথা বলেছি, আপনার মাঝখানে কথা বলেছি, আপনার মাঝখানে শুধু কলঙ্কিত। আচ্ছা, ভেরি গুড। আমি যে একটা সিরিয়াস কথা হচ্ছে মাঝখানে কেন হিসেবে সব টাইম পাস করেন, যে কথাটা এখানে বলা হচ্ছে, এই যে নৃশংসভাবে আমি আমার নিজের দলের সহকর্মী 9 বছরের বাচ্চা মেয়েকে পুড়িয়ে মেরে ফেলবো, কেন? নিজের দলের লোককে মেরেছে অনুব্রত, ওই কাজল শেখ, লালন শেখ, এরা নিজের দলের লোককে মেরেছে। আমার নিজের সহকর্মীর 9 বছরের বাচ্চা মেয়েকে আমি প্রথমে কোপাবো, তারপরে জ্বালাবো, তার কারণ আমার কয়েকশো কোটি টাকা এখান থেকে মাটি থেকে তুলতে হবে। এই জিনিস বামফ্রন্ট আমলেও ছিল না, কংগ্রেস আমলেও ছিল না। এইটার সাথে কিন্তু পলিটিক্যাল মার্ডার হয়েছে, লঘু করে দেখানোর চেষ্টা, নিজের বন্ধু নিজের সহকর্মীর মেয়েকে পুড়িয়ে মেরেছে। তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সামনে যে মডেলটা দাঁড় করানো হয়েছে, যেটা অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, কাজল শেখ, এই যে মডেলটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে ভালো নয়। এবং এই মডেলটা যদি তৃণমূল কংগ্রেসের ভোট করেও, তাহলে তৃণমূল কংগ্রেসে তন্ময় বাবুর মতন যারা আছেন, যারা বুঝে শুনে রাজনীতি করেন, তাদের একেবারে সামনাসামনি বলা উচিত যে এই মডেলের রাজনীতির বাইরে আমরা বেরোতে চাই। দুর্ভাগ্যবশত তারা সেটা বলতে পারছেন না। হয়তো যারা ক্ষমতায় আসবেন এর পরে, বা তারাই যদি থেকে যান, তারা সব সময় এদেরকে দিয়েই ভোটটা অপটিমাইজ করবেন। অর্থাৎ নীতির ভিত্তিতে, দেশের উন্নয়নের ভিত্তিতে এইভাবে নির্বাচনে জেতার মডেলটা, যেটা তৃণমূল বলতেই পারতো, লক্ষ্মীর ভান্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে, তার বাইরে গিয়ে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, এই নামগুলো যখন ভোটটাকে টেনে আনার জন্য দরকার হয়, সেইখানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ। এইটাই পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো ঠিক আমি শুভময় সেইগুলোর উপর ভরসা করেই তো ভোট হচ্ছে, কিন্তু সেইগুলোর উপর দাঁড়িয়েই ভোট হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে তার উপর, প্রত্যেকটা প্রকল্পের উপর দাঁড়িয়ে ভোট দিচ্ছে। না, কিন্তু সাংগঠনিকভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকটা জিনিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রচার, সেইগুলোর উপরে গোটা জেলায় পঞ্চায়েতে ভোট হবে না। 2018 সালে আপনি বলুন তো, 2018 সালে বীরভূমে পঞ্চায়েতে ভোট হয়েছিল, বীরভূমে ভোট হয়েছিল, আরে লোকে যেতে গিয়ে তৃণমূলকে ভোট দিত। এবার হয়েছে পারেননি বলে, এখানেই শেষ করতে হবে। সেই অনুব্রত মণ্ডলের মডেলের উপর ভরসা রেখে কি বীরভূমে এগোতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে?